আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটব্লগ.com। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাইকে সিলেট ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন সারা বাংলাদেশে ইতিমধ্যে সিএনজি অটোরিক্সা ধর্মঘট চলিতেছে। আমরা জানি গতকালকে রাত্রেই কিন্তু সিএনজি অটোরিক্সার সঙ্গে কিন্তু সকল ধরনের পরিবহন একত্রতা পোষণ করে তারা কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছিল। গতকাল ছিল প্রথম দিন, আজকে হয়তো শেষ দিন, দুদিনের ডাক ছিল, আজকে হয়তো দ্বিতীয় দিন। তো দাবি দেওয়া, তাদের অনেকগুলো দাবি দেওয়া নিয়েই কিন্তু আজকের এই দুদিনের ধর্মঘটের তারা যে করেছিলেন, দাবি জানিয়েছিলেন, ডাক দিয়েছিলেন। তো প্রথম দিন চলে গেছে, আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে যখন ট্রাক, বাস, মিনি বাস সকল যখন একত্রতা পোষণ করে এই সিএনজি এবং অটোরিকশার সঙ্গে, তখন সকাল হতে না হতেই আমরা জানতে পারি, একটা নিউজ দেখতে পাই, এবং যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ধর্মঘটের সঙ্গে রয়েছে। কিন্তু লোকাল কিছু বাস আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ধর্মঘট থেকে তারা প্রত্যাহার করে নিয়েছে এবং তারা কিন্তু লাইনে চলছে এবং যাত্রীদের যে দুর্ভোগ যেটা সেটা কিছুটা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে সিএনজি অটোরিক্সা বা অন্যান্য ট্রাক সমিতি যারা রয়েছে সবাই কিন্তু এই যে ধর্মঘটের যে ডাকটি দিয়েছিলেন তারা এখন সচল রয়েছেন এবং তারা মাঠে রয়েছেন এবং সর্বকার আইন শৃঙ্খলা মেনেই কিন্তু শান্তিপূর্ণভাবে তারা ইতিমধ্যে কিন্তু ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। তো তাদের যে দাবি দেওয়াগুলো সরকারের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তাদের একটি কথা, সবাই সকল শ্রমিকদের যে তাদের দাবি দেওয়াটা যদি সুন্দরভাবে মেনে নেন তাহলে অবশ্যই তাদের ধর্মঘট তুলে দিবেন, নতুবা আজকের পর থেকে তারা বলছেন লম্বা কোনো সম্ভাবনা রয়েছে তাদের ধর্মঘটের ডাকের। পরবর্তী পরিস্থিতিতে তারা আজকে কিন্তু পরবর্তী সময়ে তারা জানাবেন, আজকে পরে সন্ধ্যার পরে তারা কিন্তু জানাবেন যে পরবর্তীতে তারা কী করতে ইচ্ছুক রয়েছেন। তো দর্শকবৃন্দ, আমি অনেক শ্রমিক এখানে দেখতে পাচ্ছেন, সিএনজি, অটোরিক্সা, বাস, মিনি বাস, সকল ট্রাক, সকল শ্রমিক কিন্তু এখানে রয়েছেন। আমি ইতিমধ্যে রয়েছি গোলাপগঞ্জ উপজেলার, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে। তো ঢাকা দক্ষিণ ইউনিয়নের আমি যে শ্রমিকবৃন্দ রয়েছে সকল শ্রমিকরা কিন্তু তারা মাঠে নেমে এসেছে এবং দুদিন ধরে তারা কিন্তু ইতিমধ্যে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। আমরা কিছু কথা বলার চেষ্টা করব, আমাদের জেলার সাংগঠনিক সম্পাদক যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ইকবাল আহমদ ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের যে ধর্মঘট ডাক দিয়েছিলেন, দুদিনের ধর্মঘটে যা প্রথমে ছিল আমরা জানি সিলেট সারা বাংলাদেশে সিএনজি অটোরিক্সার ডাক ছিল, এই ধর্মঘটের ডাক ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে আপনাদের সাথে একত্রতা পোষণ করেছে বাস, মিনি বাস, ট্রাক, সকল লাইটেস কার সবাই কিন্তু একত্রতা পোষণ করে আপনাদের সাথে ধর্মঘটে যুক্ত হয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি লোকাল কিছু বাস ছাড়া বাকি সব বাসরা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে, মালিক এবং শ্রমিক পক্ষ সবাই কিন্তু একত্র পোষণ করেছে। তো এই সম্পর্কে বলবেন কি জন্য আপনাদের এই ধর্মঘট? ধন্যবাদ সিলেট ব্লককে আমাদের পক্ষ থেকে। আমি সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আমরা আজকে থেকে 15 দিন পূর্বে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে বসেছিলাম আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। বিশেষ করে আমাদের 5টি দাবি ছিল, তার মধ্যে একটি দাবি হচ্ছে যে এই গ্রিল সংযোজন, যেটা আমাদের সিলেটে সার্বিক নিরাপত্তার জন্য ঢাকা এবং চট্টগ্রামে আমাদের শ্রমিকরাই প্রশাসনকে দাবি জানিয়ে আসছিল যে আমরা নিরাপত্তা গ্রিলের প্রয়োজন। অহরহ ছিনতাই হচ্ছে, ড্রাইভারকে ছিনতাই করে অনেক কিছু নিয়ে যায়। ড্রাইভারদের দাবির প্রেক্ষিতে ঢাকা এবং চট্টগ্রামে গ্রিল সংযোজন করা হয়েছিল নিরাপত্তার জন্য। কিন্তু সিলেটে এই 360 এর পণ্যভূমি, ঢাকার মতো অহরহ কোনো ছিনতাই নাই সিলেটে। আমাদের সিলেট খুব শান্তিপ্রিয়, কোনো ধরনের ছিনতাই রাহাজানি নাই বিদায় আমাদের এই গ্রিল সংযোজন 2014 সালে গ্রিল সংযোজন বলা হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রী আবুল মালা আব্দুল মুহিতের সুপারিশে যে আমাদের সিলেটে সেরকম কিছু নেই, গ্রিলের প্রয়োজন নেই। আমরা প্রশাসনকে বুঝিয়ে আসছিলাম যে সিলেট একটি খাল বিল পরিবেষ্টিত, রাস্তার ধারে অসংখ্য খাল বিল পরিবেষ্টিত এলাকা। এটা ঢাকা শহরের মতো শহর নয়, সমতল ভূমি নয়, এখানে খাল বিল পরিবেষ্টিত সকল রাস্তা। সেখানে যদি গ্রিল সংযোজন করে দেওয়া হয় তাহলে একটি গাড়ি যদি রাস্তায় খাদে পড়ে যায়, পানিতে পড়ে যায়, অনায়াসেই সেই চালক মারা যাবে, যেহেতু গ্রিলটি তালা দেওয়া থাকে বিধায় এখানে নিরাপত্তার স্বার্থটি বিবেচনায় এনে গ্রিল লাগানোর কোনো প্রয়োজন নাই। আমরা প্রশাসনকে বুঝিয়েছিলাম। তারপরে আমরা দাবি জানিয়ে আসছিলাম
যে যে গাড়িগুলা সরকার বেড ট্যাক্স নিয়েছে, এই যে অনটেক্স গাড়ি যেগুলা, নাম্বারবিহীন গাড়ি যেগুলা, এগুলা কিন্তু গভর্নমেন্ট 1.5 লক্ষ টাকা ট্যাক্স পেমেন্ট করে সরকার বৈধভাবে আমদানি করেছে। রাষ্ট্র বৈধভাবে যে জিনিস আমদানি করেছে বিক্রিত প্রতিষ্ঠানকে বিক্রয়ের সুযোগ করে দিচ্ছে, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ গাড়িগুলি ক্রয় করার পরে প্রতারণার শিকার হচ্ছে, রাস্তায় নামালেই সেগুলো অবৈধ হয়ে যায়। কিন্তু সরকারকে সে গাড়ি ব্যাংকে 15,000 টাকা ব্যাংকের যেটা ট্যাক্স সেটা পেমেন্ট করতেছে, 1,48,000 টাকার মতো পোর্ট ট্যাক্স সরকারের নির্ধারিত ট্যাক্স পেমেন্ট করে গাড়ি আসছে, সরকার বৈধ পথে আমদানি করছে। কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ বিভিন্ন লোনের মাধ্যমে গাড়িগুলো ক্রয় করার পরে রাস্তায় যখন নিয়ে আসে বিভিন্ন অজুহাতে সেগুলো অবৈধ হয়ে যায়। এবং এই গাড়িগুলা মাঝে মধ্যে পুলিশ ধরে নিয়ে যায়, আবার একটা ফির মাধ্যমে, যেমন 180টি গাড়ি আমাদের সেখানে বন্ধ ছিল, তার আগে একবার 300টি আটক করা হয়েছিল। 5 থেকে 10,000 টাকা সেগুলা প্রশাসনকে ফি দিয়ে সেগুলা নিয়ে আসা হচ্ছে। আবার এই আসলে যে গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু এই 3 থেকে 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা যারা জরিমানা দিয়ে আসছে আবার রাস্তায় আসছে, এই বোঝাটা তো গরিবের উপরে পড়তেছে। আমরা দাবি করে আসছি যে অন্ততপক্ষে যেগুলো ট্যাক্স পেমেন্ট করেছে গভর্নমেন্টকে, গাড়ি ব্যাংকে ফি জমা দিয়েছে, সেই গাড়িগুলোর কাগজ দেওয়ার জন্য। এই দাবির মধ্যে আমাদের একটি দাবি। আরেকটি দাবি হচ্ছে যে আমরা বিআরটিতে যাওয়ার পরে একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা 7-8 বছর ড্রাইভিং করতেছে তাদেরকে লাইসেন্সের জন্য গেলে বিভিন্ন ধরনের হয়রানি, সেখানে টাকা দিলে তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু টাকা না দিলে দেখা যায় একটা লাইসেন্স 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, লাইসেন্স পাচ্ছে না। কিন্তু লাইসেন্সের জন্য রাস্তায় লাইসেন্সের জন্য পুলিশ ড্রাইভারকে জরিমানা 5 থেকে, এই যে 2018 যে সড়ক পরিবহন আইন যেটা হয়েছে সেটা ধাপে ধাপে 6,000 থেকে সেটা 25,000 পর্যন্ত জরিমানা, 6,000 থেকে 25,000 জরিমানা। এই খেটে খাওয়া মানুষ যদি বিআরটির দুর্নীতির কারণে লাইসেন্স সহজলভ্য করার জন্য আমাদের দাবি। আমরা বলতেছি না যে লাইসেন্স করবো না, আমরা করতে চাচ্ছি। জমা দিলে 100টি লাইসেন্স জমা দিলে দুটোও পাওয়া যাচ্ছে না, 2, 3, 4, 6 মাস বছরেও পাওয়া যাচ্ছে না। কিন্তু রাস্তায় এই গাড়ি চালাবে কিভাবে? পুলিশ তো লাইসেন্সের জন্য মামলা দিচ্ছে 6,000-7,000। খেটে খাওয়া মানুষ সারাদিনে 200-300 টাকা ইনকাম করে বাচ্চাদের জন্য তাদের চাল ডাল নিয়ে যাব, কিন্তু সেখানে যদি সে 5,000-4,000 টাকা জরিমানা গুনতে হয়, সেটা যদি বিআরটির বিলম্বের কারণে গুনতে হয়, আমরা বলেছি ঠিক আছে লাইসেন্স যদি দেরিতে দেওয়াই হয় তাহলে তাকে সহজলভ্য করে দেন, কোনো ধরনের রিসিট বা কোনো ধরনের কাগজ দিয়ে দেন, যাতে সে বৈধ পন্থায় রাস্তায় গাড়ি বের করলে যাতে পুলিশ জরিমানা করতে না পারে। সেই দাবিটাও আমাদের দাবির মধ্যে, 5টি দাবির মধ্যে একটি দাবি। আরেকটি দাবি হচ্ছে যে আমাদেরকে বলা হয় যে আমরা ওভারলোড কেন নিয়ে যাই। তো ওভারলোড তো যদি রাষ্ট্র আইনসভার পক্ষে সমান থাকবে, শুধু সিএনজির বেলায় নয়। আপনি দেখেন 24 সিটের গাড়ি বাংলাদেশে প্রত্যেকটা রাস্তায় দেখেন, এগুলা 25-26 সিটের গাড়িগুলা 40 সিট নিচ্ছে, উপরে ক্যারিয়ার নিয়ে মালামাল বহন করছে। বিভিন্ন ট্রাক বা বিভিন্ন বডির গাড়ি যেটাতে লোড ধারণ ক্ষমতা যতটুকু 3 টনের গাড়িগুলো 4 টন মাল নিচ্ছে, সেটা ওভারলোডের পর্যায়ে পড়ে। কিন্তু ওভারলোড যে সিএনজি নিচ্ছে তা নয়, সকল ক্ষেত্রে সকল গাড়ি ওভারলোড নিচ্ছে। আরেকটি দাবি আমরা জানিয়ে আসছি যে প্রাইভেট গাড়ি দ্বারা যাত্রী পরিবহন, যেটা 5টি দাবির মধ্যে আরেকটা দাবি আমাদের, প্রাইভেট গাড়ি দ্বারা যাত্রী পরিবহন। প্রাইভেট গাড়ি, এই যে একটি প্রাইভেট গাড়ি দাঁড় করা আছে, যেমন এই যে গাড়িটি প্রাইভেট গাড়ি দাঁড় করা আছে, সেটি কিন্তু সার্ভিসের গাড়ি নয়, সেটি কিন্তু এই যে গাড়ি, এটা প্রাইভেট গাড়ি। এই প্রাইভেট গাড়িটা তো রাস্তায় থাকার ট্রিপ মারার কথা নয়, সেটা প্রাইভেট গাড়ি মালিকের বাসায় থাকবে এবং তার প্রয়োজনে সেটা ব্যবহার করবে। কিন্তু সেটা দিয়ে আপনি নতুন ব্রিজের পাশে যান, আপনি যেখানকে আমরা এই যে ওভারব্রিজ যেটা বলি আমরা, সেখানে যান, সন্ধ্যার পরে দেখবেন প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী বহন করছে। আপনি বিয়ানীবাজারে যান, দেখবেন প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী বহন করছে। আপনি ঢাকা দক্ষিণে যান, চৌহাট্টায় যান, যেখানে যান প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। আমরা দাবি জানিয়ে আসছি যে প্রাইভেট গাড়ি মালিকের বাসায় থাকবে, তার নিজের প্রয়োজনে সেটি ব্যবহার করবে, কিন্তু সেটা দিয়ে যাত্রী পরিবহন কতটুকু যুক্তিসঙ্গত? এটা তো অবৈধ। সেটার কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না, আমাদের সিএনজি শ্রমিকরা অবহেলিত, তারা যাত্রী পরিবহন করতে পারছে না। তো সেই দাবিও আমাদের 5টি দাবির মধ্যে অন্যতম একটি দাবি। তো প্রশাসন আমাদেরকে বলেছিলেন, 2 সপ্তাহ পূর্বে আমাদেরকে নিয়ে বসেছিলেন জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ওনারা আশ্বাস দিয়েছিলেন আমাদের 5টি দাবি ওনারা বাস্তবায়ন করবেন। আমরা একটি কথা আপনাদের সাথে বলতে চাচ্ছি যে আমি দেখেছি যে আপনাদের যে পাশে দাবি নিয়ে আপনারা যে আন্দোলন করছেন, ধর্মঘটের ডাক দিয়েছেন, আপনাদের পাশাপাশি দেখেছি আমরা ট্রাক, শ্রমিক, বাস বা মিনি বাস যেগুলো রয়েছে লাইটের, সবগুলাই কিন্তু আপনাদের সাথে একত্র পোষণ করছে এবং তাদেরও কিছু দাবি নিয়ে সংযোগ করেছে আপনাদের সঙ্গে। এটাকে কিভাবে দেখছেন? না, সেটি ভিন্ন কথা। সেটি হচ্ছে যে এইভাবে নয়, বিষয়টি হচ্ছে যে
আমাদের যে 5টি দাবি বাস্তবায়ন করা হবে বলা হয়েছিল, 5টি দাবির মধ্যে বাস্তবায়ন করা হবে বলা হয়েছিল, কিন্তু আমরা 15 দিন অপেক্ষা করার পরে দেখা যায় যে গ্রিল সংযোজন এবং গাড়ি আটক শুরু হয়েছে। কিন্তু আমাদের দাবির উল্টোটা করা হচ্ছে। আমাদের দাবি ছিল, ওনারা আশ্বাস দিয়েছিলেন বাস্তবায়ন করবেন, সেটা বাস্তবায়ন না করে আমাদের এই নাম্বার বিন যেগুলাকে কাগজ দেওয়ার দাবি জানিয়ে আমরা আসছিলাম সেগুলাকে আটক করা হচ্ছে, রাস্তায় গ্রিলের জন্য গাড়ি আটক করে মামলা দেওয়া হচ্ছে, উল্টা আমাদেরকে আরও চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা বাধ্য হয়ে ধর্মঘটে গিয়েছি। আমাদের 48 ঘন্টার কর্মবিরতি চলছে, আজকেও আমাদের কর্মবিরতি চলতেছে। ট্রাক বাস তাদের একটি দাবি ছিল, তারাও দাবি জানিয়ে আসছিল যে পাথর কোয়ারি, আপনারা জানেন পাথর কোয়ারি নিয়ে আন্দোলন হচ্ছে। এই পাথর কোয়ারি সচল না করার কারণে হাজার হাজার শ্রমিক বেকার, এবং শ্রমিকদের স্বার্থের সাথে আরেকটি স্বার্থ আছে মালিকদের। যেমন ট্রাক, আজকে শত শত ট্রাক বুলাগঞ্জে এবং জাফলংয়ে কোনো ট্রিপ নাই, তারা গাড়ি দাঁড় করে লক্ষ লক্ষ টাকার গাড়ি তারা দাঁড় করে রেখেছে। তো পাথর কোয়ারির পাথর উত্তোলনের শ্রমিকদের দাবির প্রেক্ষিতে শ্রমিকদের সাথে সংহতি, পাথর শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে তারা এই ধর্মঘটটা ডেকেছে। এবং তাদের সাথে আমরা যারা খেটে খাওয়া শ্রমিক, পাথর শ্রমিকও আমাদের ভাই শ্রমিকদের সাথে সংহতি প্রকাশে সবাই এই আন্দোলনে ডাক দিয়েছে। পাশাপাশি আমরা দাবি জানিয়ে আসছিলাম, মাননীয় হাইকোর্টের একটি রিট মামলায় বলা হয়েছিল সকল প্রশাসনকে বাংলাদেশের যে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা এগুলা অবৈধ রিক্সা কারেন্ট পর্যাপ্ত বিদ্যুতের কারণে মাননীয় হাইকোর্ট সেগুলো নিষিদ্ধ করেছেন। হাইকোর্ট যে জায়গায় নিষিদ্ধ করেছেন, কিন্তু প্রশাসন এগুলো না দেখে বলে যে এগুলো আমরা দেখতেছি না। এটা কতটুকু যুক্তিসঙ্গত? প্রশাসন, এই যে আপনি কিং ব্রিজের মোড়ে যান, দেখেন ইলেকট্রনিক গাড়িগুলো চলতেছে, বিভিন্ন মফস্বল এরিয়াতে, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জে, বিয়ানীবাজারে সব জায়গায় গাড়িগুলো চলতেছে, কিন্তু মাননীয় হাইকোর্টের নির্দেশনা যে এই গাড়িগুলো অবৈধ, এইগুলোর কোনো নিরাপত্তা নাই, এই গাড়ি বিদ্যুতের অপচয় হচ্ছে, এই গাড়িগুলোকে মাননীয় হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছেন। কাগজগুলো আমরা প্রশাসনের সর্বস্তরের জায়গায়, ইউএনও সাহেবের দপ্তরে, জেলা প্রশাসকের দপ্তরে, সব জায়গায় আমরা পৌঁছে দিয়েছি যে হাইকোর্টের এটা নির্দেশনা, এটা বন্ধ থাকবে। কিন্তু ওনারা না দেখে দেখান বান করতেছেন, গাড়িগুলো বন্ধ হচ্ছে না। সেটাও আমাদের একটি নৈতিক দাবি। তো আপনাদের পক্ষে আমরা আশা করব যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের কর্মবিরতি চলছে। এটাতে আমি একটা বলতে চাচ্ছি যে আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু এইরকম ধর্মঘট চলছে এবং চলবেও, আপনারা জানি। তো এই চলা অবস্থায় অনেক জায়গায় নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমরা যে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, ঢাকা দক্ষিণ এলাকায়, ঢাকা দক্ষিণ যত শ্রমিক ইউনিয়ন রয়েছে সবাই কিন্তু যে ধর্মঘট পালন করছে, কিন্তু একবারে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং কোনো ধরনের নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটছে না। এটাকে কীভাবে দেখছেন? না, আমরা শ্রমিকদেরকে আগেও বলে দিয়েছিলাম, আমাদের ধর্মঘটের আমরা সপ্তাহখানেক পূর্বে থেকে প্রতিটা উপজেলায় আমরা মিটিং করেছি। আমাদের শ্রমিকদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের কোনো হিংসাহানি নাই, আমরা স্বেচ্ছায় কর্মবিরতি পালন করতেছি, আমরা গাড়ি চালাবো না। আমরা গাড়ি চালালে রাস্তায় নাজেহাল হতে হচ্ছে। প্রশাসন আমাদের নৈতিক দাবি, ব্যাটারি চালিত রিক্সা যেগুলা তারা প্যাসেঞ্জার ক্যারি করতেছে, আমরা বৈধ গাড়ি দিয়ে, নাম্বার আছে আমাদের গাড়ি, সেগুলোতে আমরা যাত্রী পরিবহন করতে পারছি তাদের কারণে। আমরা এগুলো হাইকোর্টের শ্রদ্ধাবাদন হাইকোর্টের রিট মামলার প্রেক্ষিতে আমরা দাবি জানিয়ে আসছিলাম। সরকার বলতেছে যে এগুলা অবৈধ, এগুলা বন্ধ করা হবে, কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না। বিধায় আমরা স্বেচ্ছায় যখন রাস্তায় নামলে রুটি রোজগারের জন্য বাচ্চাদেরকে কিছু নিয়ে যেতে পারবো না, উপোস থাকতে হবে, তাই স্বেচ্ছায় আমরা বন্ধ করে দিয়েছি, আমরা গাড়ি চালাবো না। এবং পরবর্তীতে আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, আগামীকালকে এবং পরশু আমরা আমাদের সেন্ট্রাল কমিটিতে আমরা জেলা কমিটি বসবো, আমাদের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই বসবো। আমরা বসে আগামীতে আমরা এটা ভিন্ন কর্মসূচি নিয়ে আসতেছি। আমরা যেখানে আছি সেখানে রাস্তায় আপনাদেরকে যদি একটু দিক নির্দেশনা দেন, কিরকম আপনাদের আগামীতে আসতে পারে আপনাদের? জি, আমাদের আগামী কর্মসূচি আসতে পারে, আমরা আমাদের পরিবার পরিজন সহ শ্রমিকরা যে এলাকার শ্রমিক সেখানে রাস্তায় অবস্থান করবে। সেদিন আর কোনো গাড়ি চলতে পারবে না আমাদের ব্যবস্থা নেওয়া পর্যন্ত। এবং আশা করি, আমি সুপ্রিয় যারা শ্রমিক প্রতিনিধি সহ আপনাদের মাধ্যমে আমরা আশা রাখবো, প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আশা রাখবো যে আমাদের যৌক্তিক দাবিগুলা বাস্তবায়নে আপনাদের সহনীয় ভূমিকা। আপনি এবং আপনি তো একটা জেলার দায়িত্বে রয়েছেন, এবং আপনি জেলার মাধ্যমে আপনি কতটুকু আশাবাদী যে এরকম আপনাদের যে দাবি দাওয়াটা সরকার মেনে নিতে পারে?
না, আমরা আশাবাদী যে প্রশাসন, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, ডিআইজি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় সহ প্রশাসনের সর্বস্তরের দপ্তরে আমরা আমাদের দাবিনামা আমরা আগেই দরখাস্ত আকারে পেশ করেছি। আমরা আশা করব, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা সরকারের প্রতিপক্ষ নয়। আপনি জানেন যে বঙ্গবন্ধু বলেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, এবং প্রধানমন্ত্রী দাবে দাবে সে কাজগুলো করতেছেন। আমরাও আশা রাখি যে এই খেটে খাওয়া শ্রমিকের দুঃখ কষ্ট লাঘবের জন্য অন্ততপক্ষে আমাদের নৈতিক যে দাবিগুলো এগুলো বাস্তবায়ন করবেন প্রশাসন। আপনাদের মাধ্যমে সেটা যেন মিডিয়াতে উঠে আসে। অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যে দর্শক বৃন্দ, আপনারা শুনলেন আমাদের জেলা সাংগঠনিক সম্পাদক, ওনার সাথে কথা বললাম। উনি জানালেন ওনাদের দাবি দাওয়া সহ অনেক কথা শোনালেন। অবশ্য সরকারের কাছে যে 5টি দাবি তুলে ধরা হয়েছে, যদি সরকার যদি সহনীয় হয়ে যায় তাহলে অবশ্যই তাদের দাবি দাওয়াটা মেনে নেবেন। তো আমরা আরও কিছু ভাইয়ের সঙ্গে এবং সাধারণ জনগণের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, ডাক দেওয়ার পর থেকে সত্যিকার অর্থে শ্রমিকরাই কিন্তু অনেকটা কষ্টের মধ্যে কাটাচ্ছে। তারা কিন্তু প্রতিদিন নিত্যদিনের তারা কিন্তু এই নিয়ে খায়। তো এরকম শ্রমিক শুধু না, সাধারণ মানুষরাও কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবে, এবং অনেক প্রবলেম, বিশেষ করে প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে আমরা যাতায়াতের যে সমস্যাটা রয়েছে, পাবলিক তারা কিন্তু যাতায়াত করতে পারতেছে না। তো এরকম অনেক সমস্যার মধ্যে পড়ছে। তো এরকম সমস্যা কতদিন চলবে জানি না, দেখা যাক। এই সমস্যা যদি আমাদের এই শ্রমিকদের যে দাবি দাওয়াটা রয়েছে এটা যদি সরকার মেনে নেন তাহলে অবশ্যই কিন্তু পরের দিন থেকে কিন্তু আবারও গাড়ি রাস্তায় চলবে। আরও কিছু ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করব। সাধারণ শ্রমিক একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আপনাদের যে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে এবং ধর্মঘট চলিতেছে আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন, 2 দিনের 48 ঘন্টা ডাক দেওয়া হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। তো আপনি এই সম্পর্কে যদি বলতেন যে এরকম ধর্মঘটের ডাক দেওয়াটা আপনাদের কতটুকু যৌক্তিক রয়েছে? আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জেলা সাংগঠনিক সাহেব আলাপ করেছেন, অবগত রয়েছেন আপনারা। আমাদের দাবি, আমাদের জেলা মহোদয়ের একই দাবি। তার পিছনে আমরা সাধারণ শ্রমিক, আমরা সিলেট যাই, আমরা মালিকরা টাকা পয়সা অনেক কিছু দেয়, আমাদের লাইসেন্স আমাদের আছে, আমরা সরকারকে ট্যাক্স দেই। কিন্তু দুঃখের বিষয়ে জেলা প্রশাসক সাহেব কোর্টে যখন যাই তখন 80,000 টাকার একটা কার কোর্টের ভিতরে রাখার স্থান দেয়, কিন্তু আমাদের সিএনজি চলে যাও বাইরে চলে যাও। আমাদের খুব কষ্ট হয়, আমরা সাধারণ শ্রমিক, আমরা হয়তো লাইটে চালাইতে পারতাম, কিন্তু আমাদের জীবিকা রক্ষার স্বার্থে আমাদের অল্প টাকায় হয় না, তা বিদায় আমরা সিএনজি চালাই, কেউ আবার ট্রাক চালায়। আমরা যে যার স্বার্থে, যার সুবিধার্থে আমরা ফের জীবিকা রক্ষা করি। কিন্তু দুঃখ লাগে যখন একটা সিএনজি ড্রাইভার তার সিএনজি থেকে বেসিনটা নামার পর যখন কোর্ট থেকে বাইর করিয়ে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় পার্কিংয়ের জায়গা নাই, তো পুলিশ আমাদেরকে নির্যাতন করে। আমরা খুব দুঃখ প্রকাশ করি এবং আমরা খুব লজ্জিত। আমরা কীভাবে আমরা শ্রমিক, আমরা এত অবহেলিত কেন? আমরা সরকারকে আমরা তো সাধারণ মানুষ, আমরা সরকারের কাছে তো আমরা কী চাই? আমরা চাই আমরা জানমালের, আমরা ইজ্জত, মান সম্মানের নিরাপত্তা। আমরা শ্রমিক বলে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমি আশা করব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের জেলা প্রশাসক যেন আমাদের প্রতিটি উপজেলায় যেন আমাদেরকে একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দেন, এবং আমাদের কর্মকর্তা, আমাদের জেলা সাংগঠনিক সম্পাদক যে দাবি দেওয়া রয়েছেন তাদের মধ্যে আমরা একমত। এবং আগামীতে যা আসবে আমরা প্রয়োজনে, আমরা আজ তো রাস্তায় নেমেছি, হাত পা দিয়ে হাঁটছি, আমরা প্রয়োজনে আমরা রাস্তায় শুয়ে থাকবো। আমাদের জেলা কর্তৃপক্ষ যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেয় তা আমরা রাস্তায় নেমে আসব। তবে আরেকটা কথা মনে রাখবেন, একটি পরিবারে আমরা সিএনজি 5-6 জন সদস্য রয়েছি, 5-6 জন ড্রাইভার রয়েছি, কিন্তু অন্য সংগঠনের মধ্যে 1 জন বা 2 জন, তার চেয়ে বেশি নয়। মাননীয় জেলা প্রশাসক সাহেব এবং সরকারকে বলছি, আমাদেরকে আপনারা মূল্যায়ন করেন। আমরাও সাধারণ মানুষ, হয়তো আমরা কোটিপতি নয়, হয়তো আমরা ব্যাংকার নয়, হয়তো আমরা লাখপতি নয়, কিন্তু আমাদের টাকা আপনারা চলতেছেন। মনে রাখবেন, আমাদের টাকায় আমরা প্রতিদিন, আমরা বছরে আমাদের গাড়ি অনেক টাকা দেয়, আমাদের লাইসেন্স আমরা অনেক টাকা দেই। কাকে দেই? আপনাদেরকে দেই। আমরা রাস্তাঘাট ভাঙচুর, আমরা রাস্তায় গাড়ি চালাতে পারি না। দয়া করি আপনাদের মাধ্যমে আমরা সাংবাদিক ভাই আমাদের এই দুঃখদশার কথা আপনারা বলবেন, তাই বলে আমি আমার সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে।
দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, প্রথমে বললাম জেলার সাংগঠনিক সম্পাদকের সঙ্গে এবং আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বললাম, আরও অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আরেকজন ভাই দেখতে পাচ্ছি আমাদের শ্রমিক ভাই, ওনার সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে আপনাদের যে দুদিনের ধর্মঘট আজকেই শেষ হয়ে যাবে এবং এখন পর্যন্ত যে আপনাদের 5টি দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিতেন তা কিন্তু এখন পর্যন্ত মানা হয়নি। জানি না সন্ধ্যা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং যদি মানা না হয় তাহলে আপনারা কী কী পদক্ষেপ নিতে পারেন যদি একটু বলেন। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আমাদের দাবি আমাদের জেলা সাংগঠনিক বলে গেছেন, আমরা শ্রমিক ভাইরা এখনও আছি রাস্তায়। আমাদের দাবি না মানা পর্যন্ত, আমরা যদি আগামীতে কর্মসূচি আসে আমরা রাস্তায় বসবো, রাস্তায় শুইব। আমরা দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে এক ফল মানব না। আমরা কোনো রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমাদের সাংগঠনিক বলে গেছেন আমরা আগামীতে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি যদি তারা দেয় আমরা সাথে আছে। আমরা দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে সরব না। একটি কথা আপনার সাথে বলতে চাচ্ছি যে আপনাদের সিএনজি বা অটোরিক্সা যারা রয়েছেন তাদের কিন্তু আপনাদের নিত্যদিনের নিতে হয়, কিন্তু আপনাদের কিন্তু দ্বিতীয় কোনো রুজি রোজগারের কোনো নেই, তারপরও কিন্তু আপনারা এগুলো চালিয়ে নিচ্ছেন। তারপর আপনারা যে দুদিন ধর্মঘট দিচ্ছেন, সরকারের পাশাপাশি আপনারাও নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা কিভাবে দেখছেন? আমরা তো গাড়ি চালানো অবস্থায় আমরা রুজি রোজগারের মধ্যে আমাদের অনেক বিভ্রান্তি হচ্ছে, যার কারণে আমরা অবরোধ ডেকেছি, আমরা ধর্মঘট ডেকেছি। এর জন্য যে আমরা রুজি রোজগারের সময় যখন আমরা গাড়ি চালানোর সময় যখন আমাদের পেটে বাদ পড়ছে না তখন আমরা না খেয়ে আমরা এই অবরোধ চালিয়ে যাব। আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনাদের সাথে সংযোগ করে যে আপনারা তো অলরেডি ধর্মঘট পালন করছেন, বিভিন্ন জায়গায় নির্বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু আপনাদের এই এলাকায় ঢাকা দক্ষিণ এলাকায় যে নির্বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না, এর জন্য আপনারা কি বলবেন? ধন্যবাদ। আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছেন আমাদের জেলা সাংগঠনিক বারবার চিঠি দিয়ে অবগত করেছে। আমাদের এলাকার যে শান্তিপূর্ণ শ্রমিকরা যে ধর্মঘট ডাকছে তাদের ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমি সাধারণ শ্রমিক, আমরা আমাদের শান্তিপূর্ণ ধর্মঘটের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমার অতিলম্বে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক, আর নতুবা আমরা যে আন্দোলন আমাদের আগামীতে আসবে আমরা চালিয়ে যাব। জি ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের কথা, আরও কিছু কথা বলার চেষ্টা করবো, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো ট্রাক, অটোরিক্সা এবং সিএনজি এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই সিএনজিগুলা কিন্তু তাদের ধর্মঘট না মেনে কিন্তু বাইরে চলে আসছিল। এই যে ট্রাক, এখানে পিক আপ দেখতে পাচ্ছি, আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই ধর্মঘটের তোয়াক্কা না করে তারা কিন্তু মাঠে নেমে গেছিল। এখানে এই শ্রমিকবৃন্দরা বাইরেরা কিন্তু তারা কিন্তু একদম শান্তিপূর্ণভাবে বুঝিয়ে কিন্তু এদেরকে একটা সাইড করে রেখেছেন, যাতে এই ধর্মঘটের সঙ্গে তারা যেন একত্রিত থাকেন এবং সঙ্গে থাকেন, যার কারণে কিন্তু তারাও কিন্তু ইতিমধ্যে গাড়ি দাঁড় করে রাখেন। কোনো ধরনের নির্বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি দর্শকবৃন্দ, বা কোনো ধরনের ভাঙচুরও আমরা লক্ষ্য করিনি। খুব শান্তিপূর্ণভাবে এই ধর্মঘট পালন হচ্ছে আমাদের গোলাপগঞ্জ উপজেলা, বিশেষ করে বলতে হচ্ছে ঢাকা দক্ষিণে। সবাইকে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে কিন্তু তাদের কাজ ধর্মঘটের যে আবেদন সেটা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে তাদের কিছু দাবি রয়েছে যে তাদের ধর্মঘটের ডাক দেওয়ার পরও দেখতে পাচ্ছেন প্রাইভেট কিছু গাড়ি কিন্তু তারা কিন্তু ঘর থেকে বাহির হয়ে কিন্তু তারা কিন্তু যে মানুষদেরকে যাতায়াতের সুযোগ করে দিচ্ছেন, সেটা কিন্তু কেন করছেন তারা যেন ধিক্কার জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তো আরও কিছু কথা বলার চেষ্টা করবো আমাদের ঢাকা দক্ষিণ শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি শাহেদ আমাদের সঙ্গে কথা বলবো এবং ওনার সঙ্গে জানার চেষ্টা করবো যে আপনাদের যে ধর্মঘটের ডাক দিয়েছেন, আপনাদের সাংগঠনিক সম্পাদক ধর্মঘটের ডাকের যে 5টি কারণ দেখিয়েছেন, এটার সাথে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমার জেলার সাংগঠনিক যে কথা বলেছেন সেই কথাটা আমিও একমত, তবে আমার আরও দুই একটি কথা বলার আছে। এই যে আমরা ব্যাটারি চালিত অটোরিক্সায় যে আমরা সমস্যা করছে, বিদ্যুতের ক্রয় করছে, এর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আমরা হাইকোর্টের যে রিড হয়েছে সেই রিডের অনুযায়ী আপনার প্রশাসনকে দিয়ে এগুলা তোলার জন্য আমি অনুরোধ জানাই বিশেষ করে। আর আমি বলতে চাই, যদি আজকে আমাদের যে কর্মসূচি আসে, যদি সরকার আমাদের কর্মসূচি মানেন নাই, আমরা আরও কর্মসূচি দিব, প্রয়োজন হলে আমরা রাস্তাতে অনুসরণ করব, আরও আমরা জেলার নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবে আমরা পালন করব। আচ্ছা, আরেকটা কথা আপনি বলতে চাচ্ছি, আমরা বিভিন্ন ধর্মঘট দেখি, বিভিন্ন আন্দোলন দেখি, সব আন্দোলনের সাথে জ্বালা পোড়াও আন্দোলন থাকে,
কিন্তু আপনাদের এটা দেখতে পাচ্ছি ভাই একটু দেখতে পাচ্ছি আপনাদের কোনো জ্বালাপোড়া আন্দোলন নেই, কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা নেই, শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এটাকে কীভাবে দেখছেন? ভাই আমি আপনাকে প্রথমে বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন, এখনও বলছি আমরা শান্তিপ্রিয় শ্রমিক, আমরা চাই না যে দেশে অশৃঙ্খলা হোক, আমরা সরকারকে সমর্থন করি, কিন্তু আমরা পেটে যে সময় লাত পড়বে তখন আমরা আন্দোলন করব, জ্বালাও পুরো আন্দোলন করতে আমরা বাধ্যতা হব। এখন পর্যন্ত আমরা এগুলো করব না, কারণ আমরা শান্তিপূর্ণভাবে যদি আমরা দাবি মেনে নেই তাহলে আমরা এগুলা করা যাব না। এখন আপনাদের আন্দোলন পরবর্তীতে যে পদক্ষেপগুলো আসবে সেগুলো থেকে আপনারা কীরকম দেখছেন? আমরা তো আমার যে দৃষ্টি মনে হয় যে হয়তো সরকার আজকেই আমরা এইগুলা দাবি দেওয়া মানবে না, হয়তো আমরা আরও আন্দোলন কঠোর করব, প্রয়োজন হলে আমরা রাস্তায় বসে থাকবো, জেলা প্রশাসকে নিয়ে আমরা গাড়ি ঘোড়া জমা দিয়ে দিব। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের ভাইদের কথা, তারা বলছে তাদের কয়েকটি দাবি, তার মধ্যে একটি দাবি তাদের যে লাইসেন্সের জন্য তাদের বা বিভিন্ন অবৈধ গাড়ির জন্য অনেক ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আপনারা জানেন যে এই যে ধর্মঘটের ডাক দিয়েছেন, এই যারা ডাক দিয়েছেন তারা কিন্তু আর্থিকভাবে তেমন সচ্ছল নয়, তাদের আয়ের উৎস হচ্ছে এই গাড়িগুলা, এটা দিয়ে রুজি রোজগার করে কিন্তু বিকালে তাদের পরিবারের জন্য খাবার কিনে নিতে হয়। কিন্তু তারপরেও কিন্তু তারা বলছেন যে আমাদের যে ধর্মঘট ডাক দিয়েছি, সেই ধর্মঘটে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি, বেশিরভাগ হচ্ছে আমরা, কারণ আমাদের এই আয়ের উৎসটা আমরা বন্ধ রয়েছে, কিন্তু এই দুদিন ধরে খাবার নিতে পারছি না। তাদের আন্দোলনের এই ডাক দিয়ে হচ্ছে এর চেয়ে আজকে এই যে দুদিনে তাদের যে ক্ষতিটা হয়েছে পরবর্তীতে সেটা পুষিয়ে নিতে পারবেন, কিন্তু সারা মাস খেটে যখন তারা রোজগার করেন, সেই রোজগারটা যখন পুলিশের হাতে ভিন্নভাবে ভিন্ন কারণে যখন তারা দিয়ে দিতে হয় 5,000 10,000 টাকা দিয়ে দিতে হয় সামান্য একটা লাইসেন্স বা অন্য কিছুর কারণে। আমরা অনেক পরিবহন দেখতে পাই যেগুলা কিন্তু লাইসেন্স দূরের কথা, কাগজ পর্যন্ত থাকে না, নাম্বার পর্যন্ত থাকে না, বড় বড় গাড়িগুলা পরিবহনগুলা রাস্তায় চলাচল করে, সেদিকে কোনো প্রশাসনের খেয়াল থাকে না বা তাদের কোনো পদক্ষেপও নেওয়া হয় না। কিন্তু আমরা দেখতে পাই এই ছোটোখাটো এই যে সিএনজি অটোরিকশা যারা রয়েছে তাদের সামান্য টাকা রোজগার হয়, সেটা জানেন আপনারা, বড় মাপেরও কোনো টাকা নেই, সেই টাকা দিয়েই তারা কিন্তু তারা পরিবারকে পুষিয়ে নেন এবং মানিয়ে নেন। কিন্তু এই যে ক্ষতিগ্রস্তটা হতে সাময়িকভাবে হচ্ছে, তারা কিন্তু পরে পুষিয়ে নিতে পারবে, কিন্তু তারা সারা মাসে যা রুজি করলো যদি এক লাইসেন্সের নিচে আর একটা জরিমানা নিচে যদি তারা সেটা দিয়ে দেয় তাহলে তাদের চলবে কিভাবে, সেই পরিবর্তনটা কিভাবে তারা পোষণ করবে? সেই জন্যই আজকে তাদের এই ধর্মঘটের ডাক আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা ট্রাক এবং মিনি বাস কার এগুলো কিন্তু বাহির হয়ে চলে আসছিল, সেদেরকে আটকিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে ভাই আমাদের যে দাবিটা রয়েছে আসলে আমাদের দাবির সাথে আপনারাও একত্রতা পোষণ করুন এবং অবশ্যই আমাদের এই দাবিটার সঙ্গে আপনারা সহযোগিতা করুন, সেটা বুঝিয়ে কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে। তাদের একটাই কথা, তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু ধর্মঘট উঠে যাবে এবং তারা আগের মতো কর্মসংস্থানে তারা কিন্তু যোগদান করবেন এবং তাদের যে কাজটা রয়েছে যে অসম্পূর্ণ সেগুলো আপনারা করে দিবেন। এবং আরেকটা কথা বলতে চাচ্ছি দর্শকবৃন্দ আপনাদেরকে, যে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বাড়াবাড়ি রয়েছে, সেটা হচ্ছে কিভাবে আপনারা বলবেন, আমরা বড় বড় যারা পরিবহনগুলো যেগুলো রাস্তায় চলাচল করে লাইসেন্স নেই, কাগজ নেই, কিন্তু দেখতে পাই সেগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপ করে না আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ছোটোখাটো এই পরিবহনগুলায় কিন্তু তারা হস্তক্ষেপ বেশি করে থাকে, বিশেষ করে বলতে হবে যে মোটর যান যেটা রয়েছে, মোটর সাইকেল যেটা রয়েছে, সেগুলা সহ সিএনজি সহ অটো রিক্সা সহ এদেরকে বেশি আপনারা হয়রানির শিকার হচ্ছে। এই হয়রানির শিকারটা কবে তাদের শেষ হবে সেটাই তাদের দেখার বিষয়। এবং আজকের এই দুদিন ধরে যে তারা ধর্মঘট চলছে, এই ধর্মঘট থেকে তারা কি পাচ্ছে না কি পাবে আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং জানতে হবে যে কি আসে তাদের কেন্দ্র থেকে নির্দেশনা। এর পাশাপাশি আমরা দেখতে পারবো আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, তাদের এই পাশে দাবি দেওয়ার কতটুকু যুক্তিসঙ্গত রয়েছে এবং তারা কতটুকু মেনে নিচ্ছেন সেটা দেখার বিষয়। তো দর্শকবৃন্দ আজকে এই মুহূর্তে এখানে থাকলাম, আজকে এই পর্যন্ত এখানেই, একটু পরেই কিন্তু আবার লাইভে আসছি। তো আপনাদের সবাই সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের siletblog.com-কে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং বিভিন্ন জায়গার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর নিয়ে অপসংস্কৃতি যেখানে হচ্ছে বা যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে আমাকে পাবেন, অবশ্যই সেখানে তুলে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু আমরা শেষ করার চেষ্টা করব। অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।
আছি আমরা তো আমরা তো ও কেন কেন গেছে নাকি ও স্যার হইছে আবার